ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মীমাংসা এথিক্সের উপর। মীমাংসা এথিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো বিধি ও নিষেধ। তো বিধি এবং নিষেধ এই দুটো বিষয়কে আমরা দুটো ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটা আমরা মূলত নিষেধ এবং তার মীমাংসা দর্শন সম্মত নিষেধের যে শ্রেণীবিভাগগুলো দেখানো হয়েছে সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, মীমাংসা দর্শনকে বলা হয় বেদের বিচারমূলক ধর্মশাস্ত্র। কারণ মীমাংসা দর্শনে কি করা হয়েছে, বেদের যে প্রামাণ্য সেই প্রামাণ্যের এক বিচারমূলক আলোচনা করা হয়েছে। তাই মীমাংসা দর্শনকে আমরা বেদের বিচারমূলক ধর্মশাস্ত্র বলতে পারি। দেখো, আমরা ইন্ডিয়ান ফিলোজফির ইন্ট্রোডাকশন পড়ার সময় আমরা দেখেছিলাম যে বেদের কাণ্ডকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা কর্মকাণ্ড আর একটা জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে যে বিচার আছে আবার জ্ঞানকাণ্ডেও বিচার রয়েছে। কর্মকাণ্ডের যে বিচার, সেই বিচারের উপর বেস করে গড়ে উঠেছে পূর্ব মীমাংসা। আর বেদের জ্ঞানকাণ্ডের যে বিচার, সেই বিচারের উপর ভিত্তি করে গড়ে উঠেছে উত্তর মীমাংসা। তো আমরা বিষয়টা একটু যদি দেখি, দেখো, বেদের কাণ্ডকে কি করা যায়, দুটি ভাগে ভাগ করা যায়। একটি কর্মকাণ্ড, আরেকটি কি জ্ঞানকাণ্ড। ওকে, এই কর্মকাণ্ডের যে বিচার, প্রথমেই আমি বললাম যে মীমাংসা দর্শন বেদের বিচারের উপর ভিত্তি করে এক প্রকার ধর্মশাস্ত্র, ঠিক আছে। তাই কর্মকাণ্ডের উপরও মীমাংসা দর্শনের বিচার রয়েছে, আর জ্ঞানকাণ্ডের উপরেও মীমাংসা দর্শনের বিচার রয়েছে। কর্মকাণ্ডের উপর যে বিচার, এ থেকেই এই বিচারটা কারা করেন, এরা করেছেন পূর্ব মীমাংসকেরা কি করেছেন, কর্মকাণ্ডের বিচার করেছেন। আর জ্ঞানকাণ্ডের উপর যে বিচার, এটা করেছেন কারা না, জ্ঞানকাণ্ডের উপর বিচার করেছেন উত্তর মীমাংসা দর্শন। উত্তর মীমাংসা দর্শন। ওকে, এবার কর্মকাণ্ড এর যে বিচার, পূর্ব মীমাংসা দর্শনে কর্মকাণ্ডের বিচার প্রসঙ্গে বলা হয়েছে যে কর্মকে দুটো প্রকারে তারা বিভক্ত করেছেন। এক, যদি আমরা সহজ করে বোঝার জন্য বলি যে কর্মকে তারা দুটো দিক থেকে ভাগ করছেন। একটা প্রথম প্রকার কর্ম, আর একটি কি দ্বিতীয় প্রকার কর্ম। দ্বিতীয় প্রকার কর্ম, এই যে প্রথম প্রকার কর্ম, এই প্রথম প্রকার কর্ম হচ্ছে বিধি
আর দ্বিতীয় প্রকার কর্ম হচ্ছে নিষেধ। ওকে, আজকের ক্লাসে আমরা এই বিধি প্রসঙ্গে আলোচনা করব। দেখো, তাহলে বিধি অনুযায়ী মীমাংসা দর্শনের বক্তব্য হলো আমরা কর্ম করতে গেলে দুটি প্রকারে কর্ম সম্পূর্ণ করতে পারি। একটা বিধি মেনে কর্ম করতে পারি, আর একটা নিষেধ মেনে কর্ম করতে পারি। বিধিটা আসলে কি? বিধিটা হচ্ছে ইম্প্যারেটিভস, মানে একটা অনুজ্ঞা বা আদেশ। মানে আমি একটা কোনো কর্ম যখন করতে যাচ্ছি, তখন যদি কোনো আদেশ বা অনুজ্ঞা বাক্য মেনে করি, তাহলে সেটা হবে, সেই অনুজ্ঞা বাক্য বা আদেশ বাক্যটি হবে, ইংরেজিতে বলতে গেলে সেটাকে ইম্প্যারেটিভ বলবো, সেটি হবে বিধি। ওকে, তাই বিধি বাক্য অনুযায়ী যে কর্ম, সেটাকে আমরা প্রথম প্রকারে রাখছি। আর দ্বিতীয় প্রকারে কর্ম কি? নিষেধ। নিষেধ অনুযায়ী কর্ম, মানে কোনো একটা কাজ করতে গেলে কি হয়, কিছু সদর্থক দিক মেনে কাজ করা যায়, হ্যাঁ বাচক দিক দিয়ে কাজ করা যায়, যে আমাকে এগুলো এগুলো মেনে চলতে হবে, এই কাজটার ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য, তাহলে এগুলোকে আমাকে মানতে হবে। অর্থাৎ একটা কাজের ক্ষেত্রে আমরা যা মেনে কাজ করি, যা মেনে কাজ করি, সেটা হচ্ছে আসলে বিধি। অর্থাৎ যে আদেশ মেনে আমরা কাজগুলো করছি, কর্ম করছি, সেটাকেই মীমাংসা দর্শনে বিধি বলা হচ্ছে। আর নিষেধটা কি? নিষেধটা হচ্ছে কিছু কাজ করতে গেলে আবার কিছু নঙর্থক নির্দেশাবলীও আমাকে মানতে হয়। অর্থাৎ কিছু কর্ম করতে গেলে আমাকে কিছু বাক্য, অর্থাৎ কিছু নিষেধ বাক্য মেনে চলতে হয়। অর্থাৎ এই জিনিসগুলো আমাকে বর্জন করতে হবে। তাহলে নিষেধ অনুযায়ী কর্ম করা যেতে পারে, আবার বিধি অনুযায়ীও কর্ম করা যেতে পারে। তাহলে বিধি হলো কর্মের সদর্থক দিক, যেহেতু বিধি মেনে কর্ম করা হয়। আর নিষেধ হলো একটি কর্মের নঙর্থক দিক, কারণ নঙর্থক নির্দেশাবলী মেনেও আমরা কিন্তু কর্ম করি। ওকে, আর সদর্থক নির্দেশাবলী মেনেও আমরা কর্ম করি। তাই সদর্থক নির্দেশাবলী হলো বিধি, আর নঙর্থক নির্দেশাবলী হচ্ছে নিষেধ। তাহলে আমরা দেখলাম যে বেদের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের উপর বেস করে দুই মীমাংসা দর্শনের সৃষ্টি হয়েছে, এবং কর্মকাণ্ডে বেদের সেখানে বলা হচ্ছে যে আমরা বিধি মেনে কিছু নিয়ম কর্ম করতে পারি এবং নিষেধ মেনে কর্ম। আমরা সাধারণভাবে বিধির অর্থটা বুঝলাম যে একটা অনুজ্ঞা বা আদেশ, যা মেনে আমরা কোনো কর্ম করি। বিভিন্ন দর্শন সম্প্রদায়ে, ভারতীয় বিভিন্ন দর্শন সম্প্রদায়ে বিধির অর্থ নিয়ে অনেক বক্তব্য রয়েছে। যেমন ন্যায়ভাষ্যে বলা হচ্ছে কি? ন্যায়ভাষ্যে বলা হচ্ছে, দেখো, বিধির অর্থ, বিভিন্ন অর্থ করা হয়েছে বিভিন্ন দর্শন সম্প্রদায়ে। এক, ন্যায়ভাষ্য, এখানে বলা হয়েছে যে বাক্য আমাদেরকে কি করে? প্রণোদিত করে। যে বাক্য প্রণোদিত করে, ঠিক আছে, এমন একটা বাক্য বিধি হলো, এমন একটা ন্যায়ভাষ্যে বলা হচ্ছে বিধি হলো এমন একটি বাক্য যা আমাদের কোনো কর্ম করতে প্রণোদিত করে। ওকে,
দু নম্বর অর্থ কি? দু নম্বর অর্থটা করা হয়েছে মীমাংসা দর্শনে। মীমাংসা দর্শনে কি বলা হয়েছে? মীমাংসা দর্শনে বলা হচ্ছে যে বাক্য, যে বিধি বাক্য অর্থকে বোঝায়, ঠিক আছে, যে বাক্য বা আমরা বলতে পারি বিধি বাক্য, যে বিধি বাক্য অর্থকে বোঝায় তাই হলো ধর্ম। এখানে বলা হয়েছে যে বাক্য, বিধি বাক্য অর্থকে বোঝায় তাই হলো ধর্ম। ওকে, তাহলে মীমাংসা দর্শনে বিধির অর্থ হলো বিধি বাক্য, যে অর্থকে বোঝায় তাই হলো ধর্ম। তাহলে আমরা দেখলাম ন্যায়ভাষ্য এবং মীমাংসা দর্শনে বিধির কি অর্থ করা হয়েছে। আমাদের একটি স্বাভাবিক প্রশ্ন হলো যে কোন বাক্যগুলো আসলে বিধি বাক্যের অন্তর্গত, সেগুলো আমরা কিভাবে বুঝব? এ প্রসঙ্গে মীমাংসা দর্শনে বলা হয়েছে কতকগুলো শব্দ যদি কোনো বাক্যে ব্যবহার থাকে তাহলে সেই বাক্যগুলোকে আমরা বিধি বাক্য বলতে পারি। কি কি সেই শব্দগুলো একবার দেখে নাও। ক্রিয়তে, ক্রিয়তে, কুর্যাৎ, কর্তব্য, ভবেৎ, সাদ্দিতি। ঠিক আছে, এই সব শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যগুলোকে আমরা বিধি বাক্য বলতে পারি। এবার আমরা আলোচনা করব যে মীমাংসা দর্শনে বিধি প্রধানত কয় প্রকার, অর্থাৎ বিধির প্রকারভেদগুলো কি কি। তো মীমাংসা দর্শনে বিধিকে প্রধানত 4টি ভাগে ভাগ করা হয়। দেখো, বিধির প্রকারভেদ, বিধিকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। একটি হলো অপূর্ব বিধি, 2 বিনিয়োগ বিধি, 3 প্রয়োগ বিধি, আর 4 হচ্ছে অধিকার বিধি। তাহলে এই 4 প্রকারের মীমাংসা দর্শনে বিধির শ্রেণীবিভাগ। এই প্রত্যেকটা বিধির অর্থ আমরা এই ক্লাসে পরিস্ফুট করব। প্রথমটায় দেখো অপূর্ব বিধি। অপূর্ব বিধিতে বলা হচ্ছে যে বিধিকে কোনো কিছুর দ্বারাই জানতে পারা যায় না সেই বিধিকেই বলা হয় অপূর্ব বিধি। কোনো বিষয়কে আমরা জানতে পারি 2টি ভাবে, একটা লৌকিক দিক থেকে আর একটা শাস্ত্রীয় দিক থেকে। মানে শাস্ত্রীয় দিক থেকে কোনো একটা বিষয়কে জানা যায়, আর আমাদের ব্যবহারিক জগতে লৌকিক দিক থেকে কোনো একটা বিষয়কে আমরা জানতে পারি। যে ক্ষেত্রে লৌকিক এবং শাস্ত্রীয় কোনো কিছুর দ্বারাই কোনো বিষয়কে যখন জানতে পারা যায় না তখন তাকে বলা হয় কি না
অপূর্ব বিধি, অর্থাৎ লৌকিক এবং শাস্ত্রীয়। কোনোভাবেই যখন কোনো বিষয়কে জানতে পারা যায় না, তখন সেই বিধিকে বলা হয় কি না অপূর্ব বিধি। বিধিকে অনেক সময় আরেকটি নামে পরিচয় রয়েছে, সেটা হচ্ছে উৎপত্তি বিধি। ঠিক আছে, অপূর্ব বিধিকে অনেক ক্ষেত্রে উৎপত্তি বিধিও বলা হয়। তো আমরা একটু উদাহরণ দিয়ে এই বিষয়টি আরেকটু বোঝার চেষ্টা করি। এখানে যে উদাহরণটা দেয়া হচ্ছে, অগ্নিহোত্র জুহুয়াত, অগ্নিহোত্র জুহুয়াত কি? অগ্নিহোত্র যজ্ঞ কেন করা হয় না স্বর্গ লাভের জন্য। তাহলে স্বর্গ লাভের জন্য অগ্নিহোত্রম যজ্ঞ করা হচ্ছে। স্বর্গকে কি করা যায় না, লৌকিক বা শাস্ত্রীয় কোনোভাবেই কিন্তু একে প্রমাণ করা যায় না বা প্রত্যক্ষ করা যায় না। তাহলে এই যজ্ঞটা, অগ্নিহোত্রম যে যজ্ঞটা, তার যে ফল অর্থাৎ স্বর্গলাভ, তাকে কি করা যাচ্ছে না, লৌকিক এবং শাস্ত্রীয়ভাবে কোনোভাবেই প্রমাণ বা প্রত্যক্ষ করা যাচ্ছে না। এই জন্য এই যে বাক্যটা যে বিধির মধ্যে পড়ছে, সেই বিধিটা হচ্ছে কি অপূর্ব। দ্বিতীয় যে বিধিটা রয়েছে সেটি হলো বিনিয়োগ বিধি। বিনিয়োগ বিধি কাকে বলে? এ প্রসঙ্গে বিনিয়োগ বিধির লক্ষণে বলা হয়েছে যে অঙ্গ প্রধান সম্বন্ধ বোধক বিধি। অঙ্গ প্রধান সম্বন্ধ বোধক বিধি, এটা হলো বিনিয়োগ বিধি। এই সংজ্ঞাটায়, লক্ষণটায় কি বলা হচ্ছে? অঙ্গ প্রধান সম্বন্ধ। দেখো, যে বিধিতে অঙ্গের সাথে যজ্ঞের সম্বন্ধ বোঝায়, কি বলা হচ্ছে? অঙ্গের সাথে যজ্ঞের সম্বন্ধ বোঝায়, সেই বিধিকেই বলা হয় কি বিনিয়োগ বিধি। ধরো, এক্সাম্পল স্বরূপ, উদাহরণস্বরূপ বলা হলো কি দন্ধা জুহতি। যজ্ঞটা কি দিয়ে করবে? যজ্ঞটা করা হবে কি দিয়ে? দধির দ্বারা। দধি যোগে যজ্ঞটা করা হবে, অর্থাৎ অগ্নিহোত্রম যজ্ঞ করা হচ্ছে। সেই যজ্ঞটা কিসের দ্বারা সম্পন্ন করা হবে না দধির দ্বারা। তাহলে এই যজ্ঞের অঙ্গটা কি? অঙ্গটা হচ্ছে দধি। ওকে, তাহলে অঙ্গের সাথে যজ্ঞের যখন সম্বন্ধ বোঝায় যে বিধিবাক্যের দ্বারা, সেই বিধিবাক্যটাকেই বলা হয় বিনিয়োগ বিধি। অগ্নিহোত্রম যজ্ঞের ক্ষেত্রে নির্দেশ দেয়া হচ্ছে যে অগ্নিহোত্রম যজ্ঞটা দধির দ্বারা সম্পন্ন করতে হবে। তাই এখানে এই বিধিবাক্যটায় যেহেতু অঙ্গের সাথে যজ্ঞের সম্বন্ধ নির্ণয় করা হচ্ছে, তাই এখানে দগ্ধা জুহতি, এটা একটি কোন ধরনের বিধি না বিনিয়োগ বিধিবাক্য। তৃতীয় প্রকারটায় দেখো, তৃতীয় প্রকারটার নাম হচ্ছে প্রয়োগ বিধি। প্রয়োগ বিধিটা আসলে কি? যে কোনো বিধিতেই কোনো না কোনো কর্ম অনুষ্ঠান পালন করতে হয়।
তাহলে যে কোনো বিধিতেই কোনো না কোনো কর্ম অনুষ্ঠান পালন করতে হচ্ছে। যেমন যজ্ঞের ক্ষেত্রে কোন কর্মটাকে আগে করা হবে, কোন কর্মটাকে পরে করা হবে, এই সব নির্দেশ বা অনুজ্ঞা যে বাক্যের দ্বারা প্রকাশ হয় সেই বাক্যগুলোকে বা সেই বিধিগুলোকেই বলা হয় প্রয়োগ বিধি। মানে আমি কোনো একটা কর্ম করার সময়, কোনো একটা অনুষ্ঠান পালন করার সময় আমি কোন কাজটিকে আগে করব, কোন কর্মটিকে তার পরে করব, এই যে ক্রমস্তর বোঝায় সেই বিধিকেই বলা হয় প্রয়োগ বিধি। তো মীমাংসা দর্শনে প্রয়োগ বিধির লক্ষণে কি বলা হচ্ছে দেখো, এর লক্ষণটা দেয়া হয়েছে অঙ্গানাং ক্রমবোধক বিধি প্রয়োগ বিধি। ওকে, তাহলে কোন অঙ্গটাকে আমি ক্রমবোধক ক্রমে ক্রমে প্রয়োগ করব, তাহলে কোন অঙ্গটাকে আমি ক্রমে ক্রমে প্রয়োগ করব, কোন কর্মটাকে কোন কর্মের পরে বা ক্রমপর্যায়ে প্রয়োগ করব, তা যে বিধিবাক্যে বলা হয়ে থাকে সেই বিধিবাক্যটা হলো কি প্রয়োগ বিধি। ওকে, একদম শেষ যে বিধির কথা বলা হচ্ছে সেটা হলো অধিকার বিধি। অধিকার বিধিটা কি? ধরো যজ্ঞের যে কর্তা অর্থাৎ যজ্ঞ যে করছেন তাকে যে বিধি বা বাক্যের দ্বারা বোঝানো হয় তাকেই বলা হয় অধিকার বিধি। মানে আমি যদি যজ্ঞ করি তাহলে যে বাক্যের দ্বারা, যে বিধির দ্বারা আমাকে বোঝানো হবে অর্থাৎ যজ্ঞের কর্তাকে বোঝানো হবে তিনিই হবেন কি অধিকার বিধি। ওকে, তো এর লক্ষণে বলা হচ্ছে কি, লক্ষণগুলো নোট করে রাখবে। দেখো, ফলসাম্য বোধক বিধি অধিকার বিধি। কি বলা হয়েছে? ফলসাম্য বোধক বিধি অধিকার বিধি। তাহলে মানেটা কি? ফলের যা সামিত্য বোঝায়, ফলের যা সামিত্য বোঝায় অর্থাৎ ফলের যে কর্তাকে বোঝায়, বোধক মানে বোঝায়, সেই বিধিটাই হলো অধিকার বিধি। মানে যে বিধির দ্বারা একটা কর্মের ফলের যে সামিত্য অর্থাৎ কর্তা তাকে বোঝায় সেই বিধিকেই বলা হয় অধিকার বিধি। তাহলে আমরা এই ক্লাসে মীমাংসা দর্শন অর্থাৎ পূর্ব মীমাংসা স্বীকৃত বিধির যে 4 প্রকার শ্রেণীবিভাগের কথা বলা হয়েছে সেই 4 প্রকার বিধির শ্রেণীবিভাগ আমরা উদাহরণ সহ এই ক্লাসে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা নিষেধ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এখান পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার সাক্ষাৎকার হবে।